আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন টপ নেত্রী। বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না, এটা তারেকের শুধুমাত্র মা নয়, আমাদেরও জানার অধিকার আছে। কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে খালেদা জিয়া বোধহয় মারাই গেছেন। কিন্তু এই বিষয়ে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে তাদের ওই ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ এই বিষয়ে জনগণকে জানাতে পারবে না। কেননা ডাক্তার জাহিদকে এই চিকিৎসার মূল দায়িত্বভার নিয়েছে সারা বিশ্ব থেকে টপ সমস্ত ডাক্তাররা এসছেন। এমনকি এভার কেয়ারের টপ ডাক্তারটা কে এখন ওনার চিকিৎসার ভারে, সেটাও কিন্তু আমরা জানি না। ডাক্তার জাহিদের এই যোগ্যতা নাই যে বর্তমানে খালেদা জিয়া যে ক্রিটিক্যাল সিচুয়েশন আছেন শারীরিক, উনি যদি বেঁচেও থাকেন সেটা আমার কোঅর্ডিনেট করা, তার সেই ক্ষমতাই নাই। তার চেয়ে অনেক বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে কোঅর্ডিনেট করছে খালেদা জিয়ার চিকিৎসা। আমরা তাদের কোনো নাম জানি না। আপনারা জানেন, আপনি জানেন যে খালেদা জিয়ার চিকিৎসায় এক্স্যাক্টলি কোন কোন ডাক্তার আছে? এই ডাক্তার এসছেন, ওই ডাক্তার এসছেন, আমরা তো ডাক্তারগুলোর নাম জানি না। এমনকি এখন শোনা যাচ্ছে যে তারেক রহমানের বউ এসে এই চিকিৎসা সমন্বয় করছে। সে কি আমার আলুর ডাক্তার? এমবিবিএস করার পর কি এক এমএসসি করেছে? সে তো টপ সার্জনও না, টপ ডাক্তারও না। বা যেই কারণে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বা উনি কমাতে আছেন, তো ডেফিনেটলি এই বিষয়ে সে স্পেশালিস্টও না। লন্ডনে সে প্র্যাকটিসও করে না। লন্ডনে কিন্তু সে জিপিও না, বড় প্রফেসর ডাক্তার হওয়া তো দূরের কথা। সে আবার কিসের আলুর সমন্বয় করবে চিকিৎসা? ফাইজলামি বাদ দেন, বিএনপি নেতারা ফাইজলামিটা বাদ দেন। মানুষের সঙ্গে বাটপাড়ি বন্ধ করেন, একেবারে সোজা কথা বললাম। কারণ খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি নেত্রী নন, খালেদা জিয়া বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেত্রী। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সত্য কথা জানার অধিকার সাধারণ মানুষের আছে, ওনার পরিবারের আছে, জনগণের আছে, বিরোধী দলের নেতাদেরও আছে, বিদেশি বিভিন্ন সংস্থার রাষ্ট্রপ্রধানদেরও আছে খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানার। কে দিয়েছে জাহিদকে খালেদা জিয়ার একক অবস্থা বলার জন্য? খালেদা জিয়া তো একজন মানুষও বটে। উনি এভার কেয়ারের চিকিৎসাধীন আছেন। তো এভার কেয়ারের ডাক্তাররা কি করে? এভার কেয়ারের যারা দায়িত্বে আছেন ওনার চিকিৎসার, তাদেরকে ধরেন না কেন? যে এভার কেয়ারে যারা বোর্ড আছে চিকিৎসার, কোন কোন ডাক্তার আছে আমরা জানতে চাই। কোন কোন ডাক্তার, এবং এই ডাক্তারদের ভিতরে সমন্বয়কারী, প্রকৃতার্থে সমন্বয়কারী কোন ডাক্তার? হতেই পারে না এই ঠুনকো ডিগ্রি নিয়ে কোনো অবস্থাতেই তারেকের বউ মূল সমন্বয়কারী হতেই পারে না। কারণ এই বিষয়ে তার পড়াশোনাই নেই। যে সিচুয়েশনে খালেদা জিয়া আছে, বাটপাড়ি বন্ধ করেন বিএনপি নেতারা, বাটপাড়ি বন্ধ করেন। খালেদা জিয়া আপনাদের একার সম্পত্তি না, ফাইজলামি বন্ধ করেন। এই মহিলাটাকে নিয়ে, এই মানুষটাকে নিয়ে ইত্রামিটা বন্ধ করেন। সব বিষয়ে রাজনীতি চলে না, সত্য কথা মানুষকে জানতে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। সীমান্ত সংঘাত, বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে গত 16 মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউ দাউ করে চলছে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, সেদিন থেকেই দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয়। তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরতছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর আবারও তাকে ফেরতছে জোর দাবি জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 2 বার সাংবাদিকদের বলেছেন, এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে 6 ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো যোগ করেছেন,
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর। প্রশ্ন হলো একটি বাক্য, শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা নাকি রিয়েল পলিটিক্সের আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত? এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল, আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? দর্শক, এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয়, কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও। 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে। নাটকীয়ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয়। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ভারতে চলে যান। এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয়। যখন শেখ হাসিনা ভারতে যান তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা খুব কম সময়ের নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন। এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল। কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় 16 মাস পেরিয়ে গেছে। দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অস্বস্তির কথা তুলে ধরেছিলেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভার্বাল পাঠানো হয়েছিল। নোট ভার্বাল হলো কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম। ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিল তখন এই দাবি আরো জোরালো হয়। যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের নীরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল, অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না, বরং এক ধরনের কৌশলগত নীরবতা পালন করবে। কিন্তু 6 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই কি ভারতে থাকতে পারবেন? ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত এসেছিলেন। তার মনে হয় শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে। আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি বিবৃতি নয়, বরং এটি ঢাকার প্রত্যর্পণ অনুরোধকে কৌশলগতভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে। কারণ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন, অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দী নয়, যে কারণে তাকে প্রত্যর্পণের কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না। দর্শক, কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তাহলে অর্থ হতো ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টাইল অ্যাক্ট বা শত্রু ভাবাপন্ন আচরণ হিসেবে গণ্য হতো। বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে,
যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার প্রাণনাশের হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল। অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে পরিস্থিতি আর নেই, এমন অবস্থা তৈরি হলেই শেখ হাসিনা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেটির আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয়। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 6-1 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যাবে। আবার চুক্তির 8-3 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যর্পণ বাতিল করা যেতে পারে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যতবারই নোট ভার্বাল পাঠানো হোক না কেন আইনি পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা ইলিশ মাছের গাছে ওঠার সমান। এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন, আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে কিন্তু কূটনৈতিক পরাজয়। কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতকে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনুরোধ করেছে। জয়শঙ্করের মন্তব্য থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো, ভারত বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধ হিসেবে দেখতে নারাজ, বরং তারা দেখছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা নিরাপদ কিনা। ভারত তার দীর্ঘদিনের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি। এটি একটি মানবিক পদক্ষেপ, রাজনৈতিক নয়। আবার শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, এই মন্তব্যের মাধ্যমে একটি ধারণা পাওয়া যায়, ভারত শেখ হাসিনাকে জোর করে আটকে রাখছে না, আবার জোর করে বেরও করে দিচ্ছে না। ঢাকা বলছে তাকে ফেরত দিন, তিনি আসামি। ভারত বলছে তিনি আমাদের অতিথি এবং থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার। এর মাধ্যমে ভারত কূটনৈতিক সফট কৌশলে ঢাকার প্রত্যর্পণ দাবিকে পাশ কাটিয়ে গেল। সিদ্ধান্তটি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে ভারত নিজের কাঁধ থেকে কিছুটা দায় নামিয়ে রাখলো। দিল্লি এই দায়ভারটি শেখ হাসিনাকে ফেরত দিয়েছে, তিনিই মনস্থির করবেন। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এস জয়শঙ্করের এই মন্তব্য একই সাথে সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বনিম্ন আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। দর্শক, জয়শঙ্কর শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বলেই থামেননি, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বেশ কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যুর চাইতেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দর্শক, 2014 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন বেশ বিতর্কিত। জয়শঙ্কর সেই অতীত তুলে ধরে বর্তমান সরকারের আসল কাজ কি সেটিরই ইঙ্গিত দিলেন। যদিও ভারত অনেকদিন ধরে বলে আসছে দেশটি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, আবার বাংলাদেশের ভেতর থেকেও একই ধরনের দাবি আছে। এস জয়শঙ্করের ইঙ্গিতটি হলো, সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন। সাথে তিনি জুড়ে দিয়েছেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়, এমনটাই তারা আশা করেন। আবার অধ্যাপক ইউনূসের আমলে নয়, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের আমলে যে পরিস্থিতির উন্নতি হবে সেটিও বলে দিয়েছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোল্ড পিস বা শীতল শান্তির পর্যায়ে আছে। বাণিজ্য চলবে, ট্রাক চলবে, কিন্তু মনের মিল আর নেই। এস জয়শঙ্করের মন্তব্য থেকে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া গেল। ঢাকা যতই নোট ভার্বাল দিক না কেন, দিল্লি আপাতত তাকে ফেরত পাঠাচ্ছে না। এটি কৌশলগতভাবে প্রত্যর্পণের দাবিকে প্রত্যাখ্যান করা একটি সুচারু আইনি মোড়কে ঢাকা উপায়। আবার অধ্যাপক ইউনূসের আমলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব বেশি উন্নতির আশা নেই, সেই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্য থেকে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে হয়তো আরো জটিল হতে চলেছে। এই স্বাধীনতা যুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, গণতন্ত্রের সপক্ষের,
বাঙালিত্বের সপক্ষের যে মানুষরা আছে এই মানুষদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময়টি বাংলাদেশে শুধু যাচ্ছে এটা আমি বলবো না, এটা পুরো পাক ভারত উপমহাদেশের জন্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং ভারত যুদ্ধের একটি ক্ষেত্র আস্তে 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 প্রস্তুত হচ্ছে। কারণ বাংলাদেশে যে নিয়মিত সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আপনি বিশ্বাস করেন সেনাবাহিনীর উড়িয়ে দিবে হাসনাত নাকি ওয়াকার, হাসনাত হাসনাত এরকম ধ্বনি হয়, কিন্তু সেনাবাহিনীর কোনো মুরুদ থাকে না তাদের এটার প্রতিবাদ করার। সেনাবাহিনীর এতজন অফিসারকে এই পুলিশ গাড়িতে করে যে মানে ক্যাঙ্গারু কোর্টে নিয়ে দাঁড় করায়, সেনাবাহিনীর কোনো বার্গেনিং ক্যাপাসিটি নেই। সেনাবাহিনী আজকে বাংলাদেশে থাকা এবং না থাকার মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় আছে, কিন্তু তারপরেও হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানি এবং দখলবাজি, চাঁদাবাজি দেদারচে চলছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে সেই সেনাবাহিনীটি এখন কার্যকর কোনো সেনাবাহিনী হিসেবে নেই। এই সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের চররা আসছে, পাকিস্তানের উপসেনাপ্রধান এসছে, পাকিস্তানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ প্রধানরা আসছে। এসে এখানে বসে সেনানিবাসে বসে তারা সলা পরামর্শ করছে জামাতে ইসলামীর সাথে এবং ডক্টর ইউনূসের সাথে লিয়াজু করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সব জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সব জায়গা আমরা শুনেছি তারা টেকনিক্যালি দখলে নিয়েছে, অথবা তাদের পছন্দ মতো। অর্থাৎ বাংলাদেশ যখন যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটি কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছিল আওয়ামী লীগের সময়। তো আওয়ামী লীগের সময়ে আপনারা একটা শোরগোল শুনেছিলেন যে আওয়ামী লীগ না হলে কাউকে সেনাবাহিনীতে নেওয়া হয় না। এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে বড় বড় অনেক অফিসার আছে যারা জামাতের পদলেহন করে। তাহলে এরা কোত্থেকে এসছে? এরা জন্মগতভাবেই জামাত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না। যোগ্যতর মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে জায়গা পাবে তাদেরকে আইন মোতাবেক জায়গা দিতে হবে। তার মানে তিনি ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ চিন্তা ভাবনা করেননি। যদি করতেন আজকে আর্মির ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না, প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না। আপনি চিন্তা করেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই ইউনূসের 1.5 বছর, 1 বছর, 3 বছর, শেখ হাসিনার 17 বছর, 20 বছর। বাংলাদেশের মানুষ চাকরি করে কত বছর? 20 বছর থেকে 22 বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো লোকে থাকে না। তার মানে দেখেন যে আসলে শেখ হাসিনা এটা করেনি। এখন এই শেখ হাসিনার এই সরলতার সুযোগ নিয়ে, দেশপ্রেমের সুযোগ নিয়ে, আইনের শাসনের সুযোগ নিয়ে এবং রুল অফ ল এর প্রতি যে তার শ্রদ্ধা এবং যার যার যোগ্যতা অনুসারে যে চাকরি পাওয়া, যোগ্যতা অনুসারে জায়গা পাওয়া, সেটা যে তার নীতি, সেই নীতিটাই আজকে তার জন্য কাল হয়েছে। আজকে সেনাবাহিনীর ভিতরে এইসব পাকিস্তানি চর শক্ত হয়ে বসেছে এবং তারা রেগুলার পাকিস্তানকে খবরাখবর দিচ্ছে। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী যে কথা বলেছে এটার ধারে কাছেও কিন্তু সরকার নেই, কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারছে না। সেনাবাহিনীর সাথে পরামর্শ না করেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছে। তার মানেটা কি? বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী হিসেবে নেই। এটাতে এখন পাকিস্তানি চরেরা গিজগিজ গিজগিজ করছে এবং তারা রেকি করছে বাংলাদেশের সাথে ভারতের যে 4000 বর্গ কিলোমিটার যে জায়গা, আমাদের যে সীমান্ত রয়েছে, এই 4000 কিলোমিটার জুড়ে এখন কিন্তু রেকির কাজ চলছে। কারা রেকি করছে? পাকিস্তানি বাহিনী রেকি করছে, তাদের দোসররা রেকি করছে। জামাতের অনেক নেতা এটার সাথে জড়িত রয়েছে এবং উগ্র মৌলবাদীদের এখানে অনেকে রয়েছে। জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান, এরাও কিন্তু বাংলাদেশের ভেতরে এসে এই কাজকর্ম চালাচ্ছে। এখন ভারত কি করবে? ভারত কি এই বাংলাদেশটাকে এই যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নেবে, না পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? এখন আলটিমেটলি বাংলাদেশে যে সরকারটি আছে সেটি হচ্ছে পাকিস্তানি ভাবধারার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল কাজ হচ্ছে যারা পাকিস্তান প্রীতি, 1971 বিরোধী, মানে রিসেট বাটন, অর্থাৎ
রিসেট বাটন তো আপনারা বুঝতে পারছেন যে 1971 সালে যে সেটটি হয়েছে সেটাকে বাদ দিয়ে এখন পাকিস্তান পন্থার মানুষদেরকে তিনি বাংলাদেশে সেট করে দিবেন। এটাই হচ্ছে এর কাজ। এর সাথে জড়িত রয়েছে চায়না এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র। আপনারা জানেন চায়না থেকে অসংখ্য মানুষ এখানে এসে এই ব্যবসা বাণিজ্য করছে। সাম্প্রতিক একটি মামলা আমার কাছে এসছে যে চায়নার 2 জন এই ব্যবসায়ী বাংলাদেশে আসার পর তারা এক ধরনের ডিভাইস নিয়ে এসছে যে একটা মোবাইলের মধ্যে 30টা, একটা ডিভাইসের মধ্যে 30টা মোবাইল নাম্বার সেট করা যায়। এরকম 2-3টার মধ্যে তারা 30টা করে 60টা ডিভাইস সেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নেয়, হাই হাই কোম্পানির মতো, মাল্টি লেভেলের মতো আর কি। নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দারা কিন্তু আবিষ্কার করে যে এরা কারা, এবং পায় যে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নিয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার এই বনানী থানাতে মামলাটি যায়। মামলাটি যাওয়ার পরে তারা 200 কোটি টাকা দিয়ে তারা ছেড়ে নিয়ে চলে যায়। তাহলে বাংলাদেশ থেকে নিয়ে গেল 350 কোটি টাকা, আর ঘুষ দিল মাত্র 200 কোটি টাকা, 2 কোটি টাকা। এইভাবে বাংলাদেশ এখন চলছে। এই পাকিস্তানি চাইনিজ গোয়েন্দাদের এখানে গিজ অবস্থায় ভারতের সীমানা এখন কিন্তু অরক্ষিত হয়ে গেছে। অর্থাৎ এই ভারতের সমস্ত সীমানাটা দিয়ে পাকিস্তান বাহিনী তৈরি করছে। চাইনিজ এবং পাকিস্তান মিলে বাংলাদেশের জামাতকে, ওই যে 7 সিস্টারকে অশান্ত করার জন্য চেষ্টা এখন শুরু হয়ে গেছে। এখন এই চেষ্টার অংশ হিসেবে তারা বাংলাদেশ সেনাবাহিনীটি যদি থাকে, দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা দিয়ে পারবে না। সেই জন্য আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অবসর দেওয়া হবে, অথবা এই সেনাবাহিনীটি ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে পাকিস্তানের মনোনীত, জামাতে ইসলামীর মনোনীত সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীটি পুনর্গঠন হবে। সেই পুনর্গঠিত সেনাবাহিনী এটা হবে ভারত বিরোধী একটা শক্তি, এবং তাদের মূল কাজে হবে যেই কোনোভাবেই হোক ভারতকে অশান্ত করা, ভারতের সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়া, এবং ভারতের যে 7 সিস্টারে যেসব বিদ্রোহীরা আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে। এই প্রক্সি ওয়ারের 2টি পক্ষ, একটি হবে ভারত, আরেকটি হবে পাকিস্তান। বাংলাদেশ হবে কি দাবার গুটি। এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমা বর্ষণ করবে, না হয় ইন্ডিয়া বোমা বর্ষণ করবে। মাঝখান দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। এই গেরিলা যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয়, সেটা আমরা জানি না, আপনারাও জানেন না। কিন্তু এই গেরিলা যুদ্ধে হেরে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশটি একটি গৃহযুদ্ধকে অ্যাফোর্ড করতে পারবে না। কেন পারবে না? দেখেন, বাংলাদেশের মানুষ 18 কোটি। অল্প একটু জায়গায় এই 18 কোটি মানুষের বসবাস। যখন কোনো দেশে যুদ্ধ হয়, সেই দেশের মানুষকে পৃথিবীর কোনো দেশ কিন্তু তার দেশে নিতে চায় না। তখন কি হবে? ইউরোপ, আমেরিকার দরজা চিরতরে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড তারাও সেই দরজাটি বন্ধ করে দিবে। তাহলে আমাদের মেধা বাইরে গিয়ে যে আরও উন্নত হয়ে আসবে, দেশকে সার্ভ করবে। আমরা যদি আজকে যদি আমাদের সমাজের দিকে দেখি, আমার গ্রাম আপনার গ্রাম, যেগুলো গ্রাম, সেখানে যা দেখেন এই সমাজটা টিকে আছে 60% বিদেশি টাকার উপরে। অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, এইরকমভাবে মিডল ইস্টে লক্ষ লক্ষ মানুষ এই সমাজটাকে টিকিয়ে রেখেছে। একটি যুদ্ধ যখন শুরু হবে, সেই যুদ্ধকালীন সময়ে কোনো দেশ এই যুদ্ধ চলা রাষ্ট্রের সাথে কিন্তু তারা কিন্তু শ্রমিক বিনিময় করে না। তাহলে বাংলাদেশে কোলাপস করবে। এই কোলাপসের ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলার যে 1000 বছরের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়বে। এখন ইখতিয়ার উদ্দিন আর বখতিয়ার খিলজিদের দিন এখন নেই। এখন মানুষের যে আধুনিক জীবন, মানুষের যে এই ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই বিষয়গুলো মানুষের জীবনের অনুষঙ্গ। এই জিনিসগুলো চালানোর পয়সাও মানুষের হাতে থাকবে না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার দেওয়ারও কোনো ক্ষমতা নেই। চায়না এমন একটি রাষ্ট্র, তারা কাউকে দেয় না, শুধু নেয়, ঋণ দেয়। ঋণ দিয়ে দেশটি সুদ্ধা গিলে ফেলে। কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ তারা ঋণ দেয়, উন্নত করে, নিয়েও যায়, কিন্তু যা নেয় তার চেয়ে বেশি তারা দেয়। মানুষকে সম্মান করে, ইজ্জত করে, সমাজকে বিনির্মাণে সহযোগিতা করে। কিন্তু চায়না তার টোটাল ব্যতিক্রম। চায়না যে দেশে গিয়েছে সেই দেশ ধ্বংস হয়ে গিয়েছে।
আর আমেরিকা যদি কারো প্রতি কুনজর দেয়, সেই কুনজর এমন এক অবস্থা, রূপ গুণ সব জুড়ে পড়ে যায়। বাংলাদেশকে আজকে আমেরিকা, চায়না, পাকিস্তান মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা কল্পনাও করতে পারছে না। এই যে মুনাফেক ইউনুসকে বসিয়েছে, আপনারা জানেন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কাছের মানুষ ছিল মীর জাফর আলী খান। সেই মীর জাফরের চাতুর্য, সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 190 বছর বাংলার স্বাধীনতা সূর্য যেভাবে অস্তমিত হয়ে গিয়েছিল, বাংলা যেভাবে মাৎসন্যায় পরিণত হয়েছিল, সেই বাংলা এখন এই 53 বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মীর জাফরকে বাঙালি খুঁজে পেয়েছে। এই মীর জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে। আসুন আমরা প্রতিরোধ করি। আমার সোনার বাংলা, এই দেশকে আমরা সত্যিকারের বাংলাদেশ বানাই এবং স্বাধীনতার মন্ত্রে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশটার পাশে এসে দাঁড়াই। ভারত যদি এখন থেকেই যদি উদ্যোগী না হয়, ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে, বিশ্বশক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি, এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে, তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি মানে সামনে ধেয়ে আসছে। আসুন ভারত, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ অথবা চায়না, সবার শুভবুদ্ধির উদয় হোক এবং এই সোনার বাংলাটি বেঁচে যাক। ভারত সরকারের পঞ্চপাণ্ডব আছে। এই পঞ্চপাণ্ডবের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই 5 জনের যে কোনো একজন মুখ দিয়ে কোনো কথা বলা মানে সেটি কথা, সেটি আইন, সেটি ভারত সরকারের নীতি। এই পঞ্চপাণ্ডবেরই এক পাণ্ডব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অবস্থানরত বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী সম্পর্কে, প্রধানমন্ত্রীর অবস্থান, প্রধানমন্ত্রীর দেশে ফেরা, ভারতে থাকা, এগুলো নিয়ে আজ শনিবার আবারও ভারত সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এ কথা বলেন এস জয়শঙ্কর। 6 ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আপনারা জানেন যে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার 2 ধাপে চিঠি দিয়েছে। প্রথম ধাপে গত ডিসেম্বর, যে চিঠির কোনো পাত্তা দেয়নি ভারত সরকার। দ্বিতীয় ধাপে এই যে বাংলাদেশের আইসিটির যে একটা রায় হয়েছে, সাজানো গোছানো রায়, এই রায় পরবর্তী সময়েও একটি চিঠি দিয়েছে। এবং গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত এখনো পর্যন্ত চিঠি বা কোনো উত্তর দেয়নি। গত বছরের অগাস্টে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ভারতে আশ্রয় নেন। সে সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন। 78 বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি অবস্থাতেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সম্পর্কিত। আজকের এই সামিটের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয়, তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছেন। যদি সমস্যা নির্বাচনই হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। খেয়াল করুন জয়শঙ্কর কি বলছেন। এই যে এখন যারা ক্ষমতায় আছেন, ইউনূস সরকার কিংবা তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে,
তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে নির্বাচন 2014, 2018, 2024, জয়শঙ্কর বলছেন যে আপনারা ইউনূস সরকার, এইভাবে বোঝাতে চাইছেন জয়শঙ্কর যে আপনারা ইউনূস সরকার কিংবা আপনারা রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা অতীতের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন। তাহলে সামনে যে নির্বাচনটা হচ্ছে ওটিকে প্রশ্নবিদ্ধ করতে হলে আগামী নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হতে হবে। ভারত কিন্তু আবারও জোর দিল আগামী নির্বাচনকে সুষ্ঠু করার। জয়শঙ্কর আরও বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। যাই হোক, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এস জয়শঙ্কর পঞ্চপাণ্ডবের এক পাণ্ডবের সুস্পষ্ট বার্তা যে শেখ হাসিনা তার ইচ্ছাধীন, তাকে ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না, তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিলেন এস জয়শঙ্কর আবারও। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আবার তার পরবর্তী সময়ে প্লট দুর্নীতি মামলায় 21 বছর সাজার রায় হয়েছে, ইত্যাদি রায় হয়েছে। এই যে মৃত্যুদণ্ডের যে রায় হলো, পৃথিবীর কোনো দেশ কি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া কিংবা ফেরত দিন, এমনকি জোর দিয়েছে? জোর দেয়নি। কাজেই বাংলাদেশের বর্তমান বন্দোবস্ত বা বর্তমান ব্যবস্থায় কি রায় দিল ভারত, এটিকে কোনোভাবে ধরছে না, কিংবা বাকি বিশ্ব এটিকে কোনোভাবেই ধরছে না। আমি এর আগেও অসংখ্য ভিডিওতে বলেছি যে আপনারা রায় দিতে পারেন, কিন্তু সেই রায় বাস্তবায়ন করা কিংবা শাস্তি কার্যকর করা এটি একটা অসম্ভব একটা ব্যাপার। এবং ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আবারও আমরা আজকে ভারতের দৃঢ় অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে ভারতের অবস্থান এটাই, আমরা আগে থেকেই জানি যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং শেখ হাসিনা এই যে আজকের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় নিজেও আসবেন না, আসবেন তিনি সেই পাকা ব্যবস্থা করে। যতই নাড়াচাড়া করো না কেন, বর্তমান যে সরকার, বর্তমান যে বন্দোবস্ত শেখ হাসিনাকে ফেরাতে পারবে না। আবার যে তোমরা বলছো যে অতীতের নির্বাচনগুলো খারাপ ছিল, প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে বসে আজকে 6 নভেম্বর বাংলাদেশের অবস্থা দেখে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশ আবারও সেই 2014, 18, 24-এর বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বাচন হবে না, কিন্তু বলছেন যে আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, আবার আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? কি এস জয়শঙ্কর সেটাই বুঝিয়ে দিল। শেখ হাসিনাকেও এইভাবে গোজামেল দিয়ে রায় দিয়ে তাকে শাস্তি কার্যকর করাও যাবে না, তাকে ফেরতও আনা যাবে না, এবং একটা সেই একই স্টাইলের নির্বাচন করলে সেই নির্বাচনও টিকবে না। জয়শঙ্করের বক্তব্যে আবার সেটি বেরিয়ে এলো। ভারত স্বীকৃতি দেবে না, পৃথিবীও স্বীকৃতি দেবে না। ভারত পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ দেখলেন, দুদিন আগে পুতিন ভারত সফর করে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে আবার ধেয়ে আসছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। কাজে ভারত পৃথিবীতে একটি ফ্যাক্টর, অর্থনীতি, সামরিক শক্তি, বলা যায় পৃথিবীর তৃতীয় শক্তি, তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ। সামরিক শক্তিতে তো তৃতীয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অর্থনীতিতেও গেল বলে জাস্ট সময়ের ব্যাপার। সেই ভারতের সাথে আঙ্কি পাঙ্কি করে চলবেন, হবে না, সেটি হতে দেবে না ভারত।